তো বন্ধুরা, আপনারা আগের পার্টটা পার্কে দেখেছেন, এখন বাসায় চলে আসলাম। তো আজকের দিনটা প্রায় শেষ। তো শেষ হওয়ার আগে আমি জাস্ট কিছু থটস শেয়ার করব আপনাদের সাথে। আর বেশি লম্বা করব না ভিডিওটা। তো একটু আগে মলে হেঁটে আসলাম আর কি। মলে হেঁটে আসার সময় একজন বাঙালি একজনের সাথে দেখা হলো। তো ওই লোক টারজান ভিসায় এসেছে। তো টারজান ভিসার নামটা খুব ইন্টারেস্টিং, কারণ এখানে কোনো ভিসা দেওয়া হয় না। আপনি ওই বর্ডার পাড়ি দিয়ে যে আসাটাকে, সেটাকে তারা একটা ফ্যান্টাসাইজ করে একটা নাম দিয়েছে টারজান ভিসা। এরকম কোনো ভিসা ইউএস গভর্নমেন্ট দেয় না। কিন্তু হয়তো বাংলাদেশে কিছু মানুষের একটা আইডিয়া আছে, ও টারজান ভিসা একটা রিয়েল ব্যাপার আর কি, রিয়েল ডিল, মানে এমনভাবেই বোঝানো হয় বাংলাদেশের মানুষদেরকে। তো যাই হোক, ওই লোক নাকি আসছে, আপনারা চিন্তা করতে পারবেন কিনা জানি না, যারা জানেন না আর কি। উনি ৪৫ লক্ষ টাকা খরচ করে উনি টারজান ভিসা করে আমেরিকায় আসছে, অ্যান্ড দেন এখানে এসে আবার আরও ৮-১০ লাখ টাকা দিছে লয়ারকে। তো দেখেন, $১.৫ কোটি টাকা দিয়ে জাস্ট বর্ডার পাড়ি দিয়ে আমেরিকা আসার ঘটনা। এবং আসছে সে ৬ মাসও হয় নাই আর কি, ৬ মাস ৭ মাস হয়েছে আর কি। তো জিজ্ঞেস করলাম যে আপনি কি আদৌ হ্যাপি কিনা, মানে আপনি যে আসতে পারছেন, মানে এই যে এই ব্যাপারটা, আপনি আমেরিকা আসাটা আপনাদের স্বপ্ন পূরণ হলো, এটা থেকে আপনি হ্যাপি? তো উনি বলতেছে যে না, দেশে ছিলাম, ভালোই ছিলাম। তো এখন এটাও মানে ইটস প্রিম্যাচিওর যে এই জিনিসটা জিজ্ঞেস করা যে হ্যাঁ, যে আমেরিকায় এসে আসাটা ভুল হলো কি না, দেশে থাকাটা ভালো ছিল কি না। কারণ আরও ৩-৪ বছর পরে, ৫-৬ বছর পরে উনি আরও ইউজ টু হয়ে যাবেন, আরও অ্যাকাস্টমড হয়ে যাবেন এখানকার পরিবেশ সম্পর্কে। যদি থাকতে পারেন দেন হয়তো এই জায়গাটা ভালো লাগবে। বাট ইমিডিয়েটলি আসার পরেই যে ওয়াও আমেরিকা, হ্যাঁ ইটস মাই ড্রিম, এই ব্যাপারটা আসলে তা হয় না। তো অনেকেই যারা আর কি বাংলাদেশের একটা হিউজ জনগোষ্ঠী, শিক্ষিত হোক, অশিক্ষিত হোক, অর্ধশিক্ষিত হোক, যে পেশাজীবী হোক না কেন, একটা ধারণার মধ্যে থাকে যে বাংলাদেশ থেকে আমেরিকা কোনোভাবে যদি আসতে পারে, হ্যাঁ এটা লাফ দিয়ে যদি আসতে পারে, উপর দিয়ে প্যারাসুট দিয়ে লাফ দিয়ে যদি পড়তে পারে, আর না হয় হচ্ছে বর্ডার দিয়ে পাড়ি দিয়েও যদি আসতে পারে, বা সাঁতরে যদি আসতে পারে, তাহলেও জীবন ধন্য হয়ে যাবে। বাট ব্যাপারটা আসলে এতটাও সহজ না আর কি। আমরা যারা মানে ওনার গল্প শুনলাম, আর আমি চিন্তা করলাম যে উনিও বলতেছে যে ওনার ভাই নাকি কত সালে ৭ বছর আগে এসে এখন নাকি গ্রিন কার্ড হয়ে গেছে। তো ৭ বছর, আমিও তো আমেরিকা ৬ বছর আগে আসছি, তো আমার তো গ্রিন কার্ড হইতে আরও হয়তো, যদি সব ঠিকঠাক থাকে প্রসেস, আরও ৫-৬ বছর লাগবে যদি আমি এই প্রসেসের পিছনে লেগে থাকি, সময় দিই। কিন্তু ওই লোকের গ্রিন কার্ড হয়ে সে এখন টিজনেস করে, হয়তো আমার থেকেও তার টাকা পয়সা বেশি। হ্যাঁ, সে হয়তো ইনিশিয়ালি খুব বেশি একটা ইনভেস্টমেন্ট দিয়ে আসছে, ৪০-৫০ লাখ টাকা। স্টিল আপনি চিন্তা করেন যে হ্যাঁ, আমার তার মানে ওই সময়কার মানে আমার 6-7 ইয়ার্স অ্যাগো যারা আসছে, তারা অলরেডি গ্রিন কার্ড পেয়ে যাচ্ছে ওই অ্যাসাইলাম করে। তাহলে লেখাপড়া করার এত দরকার কি? এই অপু ভাই নামে এক টিকটকার, সে হচ্ছে টিকটক করে নাকি ল্যাম্বরগিনি কিনছে। ল্যাম্বরগিনির প্রতি আমার কোনো রকম নাই, চাহিদা নাই বা ফ্যাসিনেশনটা নাই, বাট জাস্ট এটা একটা সিম্বলিক একটা ডিসকাশন যে আপাত দৃষ্টিতে মনে হয় যে পড়াশোনা করে যতটুকু না আপনি করতে পারবেন, তার থেকে দেখা যায় অন্য পথে মানুষজন আরও বেশি সাকসেসটা নিয়ে আসতে পারে। বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমি যেটা অর্জন করেছি সেটা একটা, সেখানে হয়তো টাকা কম, বাট এখানে সম্মানটা আছে, রাইট? উনি হচ্ছে প্রবাসী, আর মানে টিপিক্যাল যে প্রবাসী সেরকম প্রবাসী। আর আমরা যেখান থেকে আসছি সেটা হচ্ছে আমরা বাংলাদেশটাকে অন্যভাবে প্রেজেন্ট করি। বাংলাদেশের নাম শুনলে এখনও মানুষজন মনে করে লেবার ক্লাস। হ্যাঁ, বিভিন্ন দেশে বিশেষ করে মিডল ইস্ট থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তারা মনে করে এরা তো লেবার ক্লাস, এরা তো ঝাড়ু দেয়, এরা তো হচ্ছে সুইপার। টু বি অনেস্ট, বাংলাদেশের বহির্বিশ্বে বাংলাদেশের লোকজন যা করে তাতে বাংলাদেশ মানে যে পেশায়, মানে কোনো পেশাকে ছোট করতেছি না, বাট আমাদের রিপ্রেজেন্টেশনটা আসলে এত ভালো না অথবা উন্নত মানের না। যেমন জার্মানি থেকে যদি কেউ আসে তাহলে তাকে বলবে না ও এটা তো সুইপার ক্লাস, না, জার্মানি থেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার ধরনের লোকজন আসে। আর বাংলাদেশ থেকে আসে যারা সুইপার, লেবার ক্লাস, অথবা আমেরিকাতে যারা আসে তারা তো ম্যাক্সিমাম হচ্ছে এসে এখানে একটা গ্রোসারির দোকান দিবে, ফুড ডেলিভারি করবে, মানে ম্যাক্সিমাম, মানে ওই না হয় ট্যাক্সি ড্রাইভার। একটা সময় তো ছিল ডিবিতে এসে এখানে এসে ট্যাক্সি ড্রাইভারি করতো।
বা ফ্যামিলি ভিসা এসে এখানে ট্যাক্সি ড্রাইভার করতো বা ওই দোকানে কাজ করতো। আমি বুয়েটিয়ান সিনিয়র ভাইকে দেখছি আমেরিকায় এসে উনি ওয়ালমার্টে ওই ক্যাশিয়ারে জব করতেছেন। হ্যাঁ, তো খুবই ইন্টারেস্টিং। তো মানে খুবই ডিটেলসে যাচ্ছি না, বাট এটুকু এরকম হচ্ছিল যে ওনার নাম দেখে আমার মনে হলো যে এই লোকটা তো মনে হয় বাংলাদেশি, নামটা খুবই বাংলাদেশি টাইপের। তো আমি তাকে জিজ্ঞেস করলাম যে আর ইউ ফ্রম বাংলাদেশ? ইয়েস, ইজ লাইক ইয়েস আই এম ফ্রম বাংলাদেশ। তারপরে উনি আমার জিজ্ঞেস করতেছিল, তা আমি বলতেছি আমি তো বুয়েট থেকে। একটু ভাব নিয়ে বললাম যে আরে বুয়েট বললে তো ব্যাপারটা, উনি কেন পাত্তাই দিল না। হ্যাঁ, পাত্তা না দেওয়া একটু অবাক হলাম। পরে বললো যে আমি তো ওই হলে থাকতাম। ও কোন হলে থাকতেন? আমি তো অমুক হলে থাকতাম। আপনি অমুক হলে থাকতেন, আপনি কি বইটা পড়ছেন? হ্যাঁ, আমি তো বইটা পড়ছি, আমি তো অমুক ব্যাচ, আমি ইঞ্জিনিয়ার। ও আচ্ছা, একটু ধাক্কা লাগলো, বাট ওনার সামনে ওভাবে এক্সপ্রেস করি নাই, কারণ মেবি মানে উনি হয়তো অফেন্ডেড হতে পারেন। বাট এক একজনের জীবনের গল্প এক একটা, মানে ওয়ালমার্টে কাজ করার মধ্যে ছোট হওয়ার কিছু নাই। বাট উনি যে শিক্ষাগত যোগ্যতা নিয়ে এসে এখানে যেটা করার কথা সেটা উনি করতে পারেন নাই। তো যাই হোক, বিভিন্ন কথায় কথা বাড়ে। তো রিফ্লেকশন আর কি আমার 31 ইয়ার্স। তো আমি যেটা আসলে করতে চাইছিলাম যে আমি একজন রিসার্চার হতে চাইছিলাম, রিসার্চ করতে চাইছিলাম, সেইটা করতে পারছি। বাট সেটা এই মুহূর্তে আমি কন্টিনিউ করতে পারতেছি না। আমার যে কর্পোরেট জব, সেই কর্পোরেট জবটা আমাকে রিসার্চে খুব একটা স্কোপ দিচ্ছে না। তো কারণ কর্পোরেট রিসার্চের কনসেপ্ট আর আমরা যেরকম ফান্ডামেন্টাল অ্যাকাডেমিক রিসার্চ করি তার কনসেপ্টটা একটু আলাদা। তারপরে কর্পোরেট জব করলে কিছু কিছু টেকনিক্যাল জিনিস শেখা যায়, প্র্যাকটিক্যাল কিছু জিনিস শেখা যায়, ফাইন্যান্সিয়াল কিছু অ্যাসপেক্ট শেখা যায়, বিজনেস কীভাবে রান করে সেই অ্যাসপেক্টগুলো শেখা যায়, এবং সেগুলো শিখতেছি। বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমার আসলে যে এইগুলো খুব বেশি আমাকে আকর্ষণ করে বা টানে সেটা না। কিন্তু এখন তাহলে আমি কী করতে পারি? জব চেঞ্জ করতে পারি, কিন্তু আমরা যারা ওপিটিতে থাকি আমাদের জন্য জব চেঞ্জ করাও খুবই চ্যালেঞ্জিং একটা ব্যাপার। আমরা চাইলেই যে আজকে জব ভালো লাগতেছে না, একটু ছেড়ে দিয়ে কিছুদিন বসে থাকি আর একটা জব নিই, এটা যেমন এতটা সহজ না। আমাদের স্ট্যাটাসটা আমাদেরকে কন্টিনিউ করতে হয়, স্ট্যাটাস ব্রেক নেওয়া যায় না। দুই নম্বর যে ব্যাপারটা সেটা হচ্ছে যে চাকরির বাজারও মন্দা, যে চাকরি ছাড়লেই যে একটা চাকরি পাবো এটাও না। তো কীভাবে রিসার্চ করবো আমি জানি না। তো নিজে নিজে মাঝে মধ্যে চিন্তা করি, থিঙ্কিং করি, বাট ওইভাবে আমি যে ম্যাটেরিয়াল সায়েন্সের যে রিসার্চ, নতুন নতুন ম্যাটেরিয়াল উদ্ভাবন করা আমার যে একটা ভিতর থেকে যে একটা ইচ্ছা, সেটা আমি প্রতিপালন করতে পারি না, এবং এটা খারাপ লাগে। সো একটা সময় দেখা যাবে যে আরও 3-4 বছর, আমি তো অলরেডি এখানে 1.5 বছর ধরে আছি অলমোস্ট, আরও 3-4 বছর পরে দেখা যাবে যে এই ইচ্ছাটা একটা সময় চলে যাবে। তখন আর এই ক্যাপাসিটি থাকবে না, তখন আর এরকম জিলটা থাকবে না, সেই ড্রাইভটা থাকবে না যে নতুন কিছু করি, নতুন কিছু বানাই। হয়তো থাকবে, হয়তো থাকবে না, এটা বলা যায় না। বাট আমার কাছে এখন মনে হয় যে দিস টাইম আমি আসলে ওইভাবে প্রোডাক্টিভভাবে ইউজ করতে পারতেছি না। তো রিসেন্টলি আমি আরেক ফ্রেন্ডকে দেখলাম আমাদের বুয়েটেরই, সে কিছুদিন আগে গ্র্যাজুয়েট করে পিএইচডি করলো, পিএইচডি করে গ্র্যাজুয়েট করে এখন কিছুদিন দেখলাম যে একটা ইউনিভার্সিটিতে, টিচিং ইউনিভার্সিটিতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ছিল। পরে দেখলাম যে সে রিসেন্টলি অন্য জায়গায় পোস্টডকে জয়েন করলো। তো আমি তাকে একটু অবাকই হলাম যে তুই একটা পার্মানেন্ট জব, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, এটা একটা কাইন্ড অফ তো পার্মানেন্ট জব, সেটা ছেড়ে দিয়ে তুই একেবারে পোস্টডকে চলে গেলি কেন? তো তখন তার রেসপন্স ছিল যে আমার আসলে রিসার্চ ভালো লাগে, সো আই ওয়ান্ট সি মোর। সো দেখেন, মানে ইট জাস্ট নট মি। আমি যখন আমার এই কথাগুলো মাঝে মধ্যে আমার ফ্রেন্ডদের সাথে শেয়ার করি, অনেকেই পিএইচডি অলরেডি এখন করতেছে, বা সিনিয়রদের সাথে শেয়ার করি যারা আর কি পিএইচডি করতেছে, বা কিন্তু তোমার এত দরকার কি? তাদের কথা হচ্ছে এটা যে না, তুমি চাকরি বাকরি করো, টাকা পয়সা কামাও, শেষ। চাকরি বাকরি করে টাকা পয়সা কামাইতে হলে তো যে কোনো চাকরি করা যায়, ব্যাংকেও চাকরি করা যায়, রাইট? ব্যাংকে চাকরি করে থুতু দিয়ে টাকা গুনবো, সেটাও করা যায়। কিন্তু সেটার জন্য তো আমার ইচ্ছা নাই, থাকলে তো এমবিএ করে ওইটাই করতাম, রাইট? ওটাকে ছোটো করতেছি না, বাট দ্যাটস নট মাই ড্রিম। আপনার ছোটোবেলা থেকে যদি ওরকম একটা ড্রিম থাকে যে না আমি আইবিএ পড়বো, বিবিএ পড়বো, সেটা আমার ছোটোবেলা থেকে ড্রিম ছিল একটা সময় থেকে যে না আমি যাই হই না কেন আমি বিজ্ঞান নিয়ে কাজ করব, সায়েন্স নিয়ে কাজ করব, এটা আমার ভালো লাগে।
সো এই জন্য আমি একটু পার্সোনালি পেন খেয়ে যাই এবং পরে দেখি যে ইটস নট মানে এটা জাস্ট আমিই না, আরও অনেকেই আছে যারা আসলে এই জিনিসটা ফিল করে যে সায়েন্স থেকে দূরে চলে গেল, রিসার্চ থেকে দূরে চলে গেল, এটা যেন তাদের মন থেকে মানে তাদের একটা অংশ সরায় দেওয়া হলো। সো তাদের থেকে যেন কিছু একটা কেড়ে নেওয়া হলো। কারণ আমরা যারা বিজ্ঞানের জন্য কাজ করি, সায়েন্সের জন্য কাজ করি, উদ্ভাবন ইনোভেশনের জন্য কাজ করি, আমরা যে শুধু টাকার জন্যই করি তা না, একটা মেইন একটা মোটিভেশন থাকে, ইন্সপিরেশন থাকে হচ্ছে যে নতুন কিছু করতে পারা, রাইট, সায়েন্সে কন্ট্রিবিউশন করতে পারা। হ্যাঁ, পাবলিকেশন ইত্যাদি এগুলো তো সাইড অ্যাচিভমেন্ট আছেই। তো সেটা করতে না পারাটা এই সময় মানে এই বয়সে এসে আমার কাছে একটা আফসোসের বিষয় থাকবে, হয়ে থাকবে অলওয়েজ, যে বিগার কিছুতে কন্ট্রিবিউট করতে না পারার ব্যর্থতা। হয়তো নেক্সট ইয়ারে গিয়ে জিনিসটা চেঞ্জও হতে পারে, দোয়া করবেন। সো সেইটা দেখা যাক কী হয়। আপাতত আমি এখানে আছি। তো কর্পোরেট জব আসলে কেমন লাগে সেই প্রশ্নেরও অনেকের প্রশ্ন থাকে, তো সেটার একটা উত্তর দিই। কর্পোরেট জব আসলে বিভিন্ন রকম হয়, কাজের উপর ডিপেন্ড করে। সবার জব একেবারে একভাবে আপনি ডিফাইন করতে পারবেন না। অনেকের জব অনেক অ্যাডভান্সড হয়, অনেক সময় নিয়ে কাজ করতে হয়। আবার অনেকের জব দেখা যায় যে আপনার 40 ঘন্টা জব, তো 40 ঘন্টা মতোই করতে হবে। আবার অনেকের জব দেখা 40 ঘন্টার আপনার জব, কিন্তু আপনি 20 ঘন্টা কাজ করেই আপনার আর তেমন কাজ নাই। এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে আমার যেটা মনে হয় যে অনেক জবই আছে যেখানে আপনার 40 ঘন্টা কাজ করার মতো কোনো কাজ নাই। হয়তো 20-25 ঘন্টা আপনি ইফেক্টিভলি কিছু কাজ করবেন, বাট দেন হচ্ছে আর বাকি সময় আসলে আপনার মানে জাস্ট বসে থাকা বা ওই করাটা, পেপার পুশ করা, এই ধরনের জব আর কি। তো ফর্মে সাইন অফ করা, এই টাইপের জিনিস। তো আমারও জবটা আমার বলতে পারা যায় যে R&D হইলেও তেমন রিসার্চ যেহেতু হয় না, আর রিসার্চের স্কোপও খুবই কম, বাজেটও খুবই কম থাকায় দেখা যায় যে আমার কাজের 40 ঘন্টা আমাকে প্রেজেন্ট থাকতে হয়, কিন্তু দেখা যায় যে আমার কাজের স্কোপটা হচ্ছে ওই 10-12 ঘন্টা, 15 ঘন্টা, 20 ঘন্টার মতো আর কি। এর বেশি আসলে নিজের পার্সোনাল ডেভেলপমেন্ট, পড়াশোনা, তো এগুলো করতে হয়। তো অনেকে অবাক হয় যে এখনও পড়াশোনা। হ্যাঁ, পড়াশোনা দেখলাম যে আসলে শেষ নাই। পিএইচডি শেষ করার পরে এখন আমি আমার কোম্পানিতে আমাকে বলতেছে তোমাকে নিতে হবে। তো হচ্ছে প্রফেশনাল ইঞ্জিনিয়ারিং। তো প্রফেশনাল ইঞ্জিনিয়ারিং হচ্ছে এটার লাইসেন্সিং, যেমন ডাক্তাররা যেমন এমডি করে তারপরে হচ্ছে একটা বার এক্সাম দিয়ে একটা লাইসেন্স নেয়, তেমন ইঞ্জিনিয়ারদেরও এরকম লাইসেন্স নেওয়া যায়। লাইসেন্স নিলে আমি হচ্ছে কোনো না কোনো মানে ওই প্রজেক্টে সাইন অফ করতে পারবো, যেখানে একজন পির সাইন লাগে আর কি। সো এটা জব মার্কেটে একটা ভ্যালু অ্যাড করে, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনি যদি আবার ইমিগ্রেন্ট থাকেন তখন আবার আপনার সমস্যা হবে আর কি। তো তখন দেখা যাবে যে আপনাকে খুব একটা মানে হায়ার করতে চাচ্ছে না, কারণ আপনি স্পন্সর লাগবে। স্পন্সরশিপ একটা, আমি বলবো যে এটা একটা স্ক্যাম। আমেরিকায় বর্তমানে যা চলতেছে H1B ইত্যাদি, প্রতি বছর 85,000 H1B ভিসা, আমি যদি ভুল না করে থাকি, ইস্যু করে তারা। এর মধ্যে 20,000 রিজার্ভ ফর অ্যাডভান্স ডিগ্রি, বাকি 65,000 ওয়ার্ল্ড ওয়াইড যে কোনো কেউ অ্যাপ্লাই করতে পারে। মোস্ট অফ দ্য কেসেসের 85%, 80 থেকে 85% হচ্ছে ইন্ডিয়ানরা নিয়ে নেয়, কারণ তারা হচ্ছে ম্যাস অ্যাপ্লাই করে। তো আপনার ধরেন 85,000-এর 80% তাহলে হয় আপনার 60,000-এর মতো আর কি। তো এই 65,000 যদি ইন্ডিয়ানরাই নিয়ে নেয়, বাকি থাকে আমাদের জন্য 15 থেকে 20,000, রাইট, বা 25,000, এরকম একটা ফিগার আমাদের জন্য বাকি থাকে যারা রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড। সো দেখা যায় যে 3বার আপনি যদি কর্পোরেট H1Bতে অ্যাপ্লাই করেন তাহলে আপনাকে 3বার আপনি অ্যাপ্লাই করতে পারবেন পরপর। তো 3বার অ্যাপ্লাই মানে 3বার কথাটা ঠিক না, আপনি হয়তো আরও করতে পারবেন, বাট কথা হচ্ছে যে আমরা যারা ইন্ডাস্ট্রিতে জব করি স্টেম ফিল্ডে, তারা মানে এই স্টেম ওপিটি নিয়ে 3 বছর চাকরি করতে পারি। এটা হচ্ছে সরকার আপনাদেরকে 3 বছর পর্যন্ত চাকরি করার পারমিশন দেয়। তো এই 3বারই যদি কোনো কোম্পানি স্পন্সর করে তাহলে এই 3টা বছরই তারা স্পন্সর করবে, 3টা বছরই তারা অ্যাপ্লিকেশন ফাইল করবে যদি আপনার চাকরি থাকে। যেমন আমার কোম্পানি লাস্ট ইয়ারে করেছিল, এই বছর হয়তো আবার করবে, আবার নেক্সট ইয়ারে হয়তো করবে। তো ফাইল করার পরে যদি অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ না হয়
তাহলে মানে আপনার লটারিতে নাম যায়, যদি লটারিতে নাম না আসে তাহলে আপনার ওই বছর আর হবে না। তো এরকমই সমস্যা যেটা, যে আমাদের এত কম্পিটিশন যে দেখা যায় যে এই ভিসাটা আমরা অনেক সময় পাই না। তো এই জন্য এটাকে আমি বললাম একটা স্ক্যাম চলতেছে, H1B এই ব্যাপারটা। অনেকে হচ্ছে গ্রিন কার্ডের অ্যাপ্লাই করে নিজেরাই NIW, ন্যাশনাল ইন্টারেস্ট ওয়েফার অথবা EB1, বিভিন্ন ক্যাটাগরি আছে যারা এক্সট্রা অর্ডিনারি ক্যাপাবিলিটি রাখে বা যারা আমেরিকার ন্যাশনাল ইন্টারেস্টের জন্য ইম্পর্টেন্ট, তাদেরকে এভাবে অ্যাপ্লাই করতে হয়। তো ওইভাবে কিছু প্রসেসিং করার চেষ্টা করেছি, কিন্তু বিভিন্ন রকম রোড ব্লক আছে, বিভিন্ন রকমভাবে বাধা পাচ্ছি। তো দেখা যাচ্ছে যে সেটেল হওয়ার যে পথটা সেটা আসলে অনেক মানে মসৃণ না, এটা অনেকটা মানে দুর্গম হয়ে গেছে। কারোর জন্য দেখছি যে ইজিলি তারা অ্যাপ্রুভাল পেয়ে গেছে, পরে আমার যে বেলায় দেখা যাচ্ছে আমি ইজিলি অ্যাপ্রুভালটা পাই নাই, অ্যান্ড দেন ইট বিকাম মোর কমপ্লিকেটেড দ্যান ইট শুড বি। সো এই জিনিসগুলো আসলে আমাকে একটু ফ্রাস্ট্রেশন মধ্যে নিয়ে যায়, ফ্রাস্ট্রেটেড করে ফেলে, কারণ I did not want to deal with this, right? But this is life. তো ফিউচারের জন্য নাকি করতে হবে। সো বাট আই ডোন্ট এনজয় ফাইটিং ফর এই US সিটিজেনশিপ হোয়াট নট। মানে US সিটিজেনশিপ এটা আসলে আমি জানি না কতটুকু ভ্যালুয়েবল হবে। এই বিশ্বে 7 বিলিয়ন লোক বসবাস করে, এর মধ্যে হয়তো 340 মিলিয়ন হচ্ছে US সিটিজেন, বাট রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড আর নট US সিটিজেন। অ্যান্ড তাহলে ধরেন এই 6.5 বিলিয়ন, 6.5 বিলিয়ন পিপল, তার মধ্যে ধরেন 3 বিলিয়ন পিপল আনহ্যাপি, 4 বিলিয়ন পিপলে আনহ্যাপি, বাকি 2 বিলিয়ন পিপল তো হ্যাপি, তারা হ্যাপিলি বসবাস করতে পারতেছে, বেঁচে থাকতেছে, মরে তো যাচ্ছে না। এমন না যে ওই দুনিয়ায় মরে যাচ্ছে, জন্ম হয়ে পট করে মরে যাচ্ছে না। তো দুনিয়ার অন্য জায়গায় বেঁচে থাকা যায়, বেঁচে থাকতেছে, এই দুনিয়ার যে কোনো জায়গায় চলে যাওয়া যাবে। এই আমেরিকার যে থাকতে হবে এটা এমন কোনো কথা নাই। বাট দেখা যায় যে পরিবার থেকে, সমাজ থেকে সবারই একটা এক্সপেকটেশন থাকে, না আমেরিকাই থাকতে হবে, আমেরিকায় গেছে আমেরিকায় থাকতে হবে। এখন যদি আমি দেশে যাওয়ার চেষ্টা করি, মানুষজনের কথা থাকবে, ও আমেরিকায় গিয়ে টিকতে পারলো না, এরকম একটা কথা থাকবে, রাইট? একটা জাজমেন্ট, অ্যাজ ইফ আমেরিকা ইজ এভরিথিং। সো সেই ব্যাপারটা আর কি আমি মাঝে মধ্যে আমাকে মানে ভাবায়, আমাকে আমার মন মানে খারাপ হয়ে যায় এই জিনিসগুলো চিন্তা করলে, যে মানে যেখানে আমি এটা কোনো প্রোডাক্টিভ কোনো ফাইট আমি করতেছি না, এটা একটা টোটালি আনপ্রোডাক্টিভ একটা ফাইট। সায়েন্সের কোনো ডেভেলপমেন্ট হচ্ছে না, হিউম্যানিটির কোনো ডেভেলপমেন্ট হচ্ছে না এই কাজটা করে আমেরিকান গভর্নমেন্ট। একটা জাস্ট এখানে অ্যাটর্নি, এটা হিউজ একটা ইন্ডাস্ট্রি এখন। সো দিন শেষে আমি জাস্ট এটুকু বলে শেষ করি, অনেক কথাই বলা যায়, অনেক কিছুই, অনেক হিস্ট্রি, অনেক লাইফ স্টোরি আছে, অনেক কিছুই বলা যায়, অনেক কিছু শিখেছি, অনেক কিছু জেনেছি জীবনে পদে পদে ধাক্কা খেয়ে। বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে মানে হোয়াট আই লাইক, মানে আমি আসলে কি পছন্দ করি, কী করতে, ওই যেটা বললাম যে বিজ্ঞানের মধ্যে ডুবে থাকতে আমার আসলে একাডেমিয়া ভালো লাগতো। বাট অ্যাকাডেমিয়ার লাইফটা অনেকটাই আনসার্টেন, কারণ আপনি পোস্টডক করবেন। পোস্টডক ইয়াটা কোনো রকম মানে পার্মানেন্ট কোনো জব না। তো পার্মানেন্ট জব না হওয়ায় আপনার এই রিটায়ারমেন্ট ওরা কন্ট্রিবিউট করে না। অনেক সময় হেলথ ইয়াটাও অত ভালো থাকে না, কোথাও থাকে না। বেতনও আপনি ইন্ডাস্ট্রিতে যা পান তার অর্ধেক পাবেন। সো মানি এখানে একটা ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। বাট যদি আপনার কাজটা ভালো লাগে, সো ইউ উইল বি হ্যাপি। বাট অ্যাট দ্য এন্ড মানে আপনার অ্যাট দ্য এন্ড আপনার ক্যারিয়ার হয়তো ওইভাবে ইমপ্রুভ করবেন আনলেস আপনি ফ্যাকাল্টি হন। সো জানি না, আমি এত দূরে ভাবতে পারতেছি না। বাট আমি বেশ কিছু কলেজের ক্যাম্পাসে গিয়েছিলাম, বস্টনের কিছু ইউনিভার্সিটিতে গিয়েছিলাম, MIT, তার ম্যাটেরিয়াল সায়েন্স ডিপার্টমেন্টে আমি ঘুরে আসছিলাম, আমার খুব ভালো লাগছে দেখতে। সো আমার মনে হয় যে একটা দিন যদি আসে, আমি যদি এরকম জায়গায় যেতে পারি যেখানে এইরকম অ্যাডভান্স টেকনোলজিগুলো নিয়ে কাজ করতে পারবো, সেগুলো নিয়ে আমি আরও সামনে এগিয়ে যেতে পারবো, তখন আমার আরও ভালো লাগবে, আমি আরও হয়তো ফুলফিলড হব। তখন সেটা আমার হয়তো টার্গেটটা পরিপূর্ণের দিকে নিয়ে যেতে পারে। জীবনে আরও অনেক কিছু শেখার আছে, আরও অনেক কিছু জানার আছে। তো ওগুলো করতে হলে, জানতে হলে ওই জায়গায় যেতে হবে, ওগুলো করতে হবে।
সো হ্যাঁ, 30 বছর বয়সে এসে 31 বছর বয়সে এসে আলহামদুলিল্লাহ অনেক কিছু অ্যাচিভ করছি, সুস্থ আছি, সুস্থ থাকতে পারতেছি, এটাই অনেক। বাট এখনও জীবন অনেক আনসার্টেন, জীবন অনেক কিছু এখনও ঠিক নাই। যেমন আমার অনেক বন্ধুবান্ধব যারা এখন সরকারি টরকারি চাকরি করে বাংলাদেশ, তারা দেখা গেছে অনেকে সরকারি জব করে মোটামুটি লাইফ সেট করে ফেলছে, তাদের এখন মোটামুটি আগামী 30 বছরের জন্য আর এখন চিন্তা নেই, এরকম মনে হয় আর কি হয়তো। কিন্তু আবার দেখা যায় যে তাদের অনেকের জব স্যাটিসফ্যাকশনটা নাই, হয়তো জব সেট কিন্তু জব স্যাটিসফ্যাকশনটা নাই। আবার আমার এদিকে এই মুহূর্তে জব স্যাটিসফ্যাকশনও নাই, জবও সেট না। মানে একটা সময় যদি এরকম হয় যে জব স্যাটিসফ্যাকশন আছে, কিন্তু দেখা যায় যে আমার আমেরিকায় থাকাটা আনসার্টিন কোনো না কোনো কারণে, তখন ব্যাপারটা অন্যরকমভাবে ইন্টারেস্টিং হবে। এই মুহূর্তে আমেরিকান গভর্নমেন্ট যা করতেছে, ট্রাম্প, এটা নিয়ে কিছু কথা বলতে চাই। যে খুবই ধরপাকড় চলতেছে। গত 4 বছরে বাইডেন যে অরাজকতা করছে বর্ডারে, তার একটা এখন ডমিনো এফেক্ট এখন পড়বে। এইটা মানে মানে এইটা হওয়ার কথা ছিল। বাইডেন যে পরিমাণ মিসম্যানেজমেন্ট করেছে, পলিটিক্যাল ডায়ালগ দিতে চাচ্ছি না, বাট আসলেই মানে বর্ডারের অবস্থা ছিল যাচ্ছে তাই। বর্ডারের ইচ্ছা মতো মানুষ ঢুকতো, কত লাখ যে মানুষ ঢুকতে পারছে এই 4 বছরের বর্ডারে ইচ্ছা মতো। তো সেই জিনিসটা এই ডে 1 থেকে বন্ধ হয়ে গেল। এরা বর্ডার পুরো একদম মানে এমার্জেন্সি জারি করে দিল। এখন বর্ডারে পুরো ওরা যে নদীর উপরে ওরা বল বসাই দিছে, তো এমন বল বসাইছে যে আপনি ওটা দিয়ে করতে পারবেন না, সাঁতরে যাইতে পারবেন না। আবার কাঁটাতার বসাই দিছে যেখানে যেখানে বর্ডার আছে। সো অনেক রেস্ট্রিকশন করতেছে, বাট স্টিল আমি মেক্সিকান লোকের কিছু ইন্টারভিউ দেখলাম, এরা বলতেছে যে যারা ডেসপারেট তারা একটা উপায় বের করবেই, তারা যাবেই, মেক্সিকান যারা আছে অ্যাটলিস্ট। তো আবার এই যে এই বাঙালি এক ভাইয়ের সাথে দেখা হইলো, বাড়ি হচ্ছে নোয়াখালী, ওনাদের নাকি ওই 50% আমেরিকা চলে গেছে, ওনাদের ফ্যামিলি 50% নাকি এরকম আমেরিকা চলে গেছেন, আমেরিকায় নাকি বিভিন্ন কাজ করে। কী করেন আপনারা? তো ওনারা বলতেছে এই ড্রাইভারি করে, ট্যাক্সি ড্রাইভারি করে, তারপর হচ্ছে কি আর হচ্ছে গ্রোসারি, ফুড ডেলিভারি, এগুলো করে। হ্যাঁ, যেটা বললাম যে বাংলাদেশের মেইন স্ট্রিম কিন্তু মানুষ এগুলোই করে, ঠিক আছে। আমরা মানে ওই অল্প কিছু লোকজন বুয়েট মেডিকেল থেকে পড়ে এসে আমরা নিজেদেরকে অনেক কিছু মনে করি হ্যাডা, যে আমরা এই হয়ে গেছে সেই হয়ে গেছে। আমরা আসলে কিছুই না, আমরা 1% বা 0.05% হইতে পারি। হ্যাঁ, 0.5%, হ্যাঁ, এরকম একটা সংখ্যাকে প্রতিনিধিত্ব করি আমরা। যেমন মানে কোনো ধরেন আমরা অনেকে আবার ইন্ডিয়ার সাথে তুলনা দেয়, ইন্ডিয়া তো বিরাট কান্ট্রি, একটা বড় জনসংখ্যার একটা ফ্যাক্টর আছে, বা চায়না, ওদের বিগ জনসংখ্যার একটা ফ্যাক্টর আছে, ওদের মানে ডেমোগ্রাফিক মানে অল ওভার দ্য স্পেকট্রাম, যে একদম গুগলের সিও থেকে শুরু করে আবার ওই যে পর্যন্ত আছে, ওই যে ফুড ডেলিভারি ম্যান সবই আছে ওদের, ওইটার কথা বলতেছি না। বাট আপনি দেখেন অন্যান্য যে উন্নত কান্ট্রিগুলো, ধরেন ফিনল্যান্ড বলেন অথবা সিঙ্গাপুর বলেন, এদের লোকজন তো আমেরিকা এসে ফুড ডেলিভারি দিচ্ছে না, হ্যাঁ, একটা গ্রোসারি খুলতেছে না। বাঙালি যেখানে যায়, ওই বাংলাদেশ একটা গ্রোসারি খুলে ওই ওই যে যেরকম চিন্তা ভাবনা ওইরকমই আর কি, ওর মতো একটা গ্রোসারি খুলবে, ওর মতোই একটা নিজের একটা গেটো তৈরি করবে, নিজের একটা পাড়া তৈরি করবে, মহল্লা, তারপরে নিজের লোকজন ডাকা শুরু করবে, সিলেটি লোকজন আনবে, ওই যে মাইজদির লোক মাইজদি কোটের লোকজন আনবে, এরকম চলে। খুবই মানে বিশ্রী লাগে দেখতে আমার কাছে, বাট ইট ইজ হোয়াট ইট ইজ, রাইট। এবং তারাও আসলে ইকোনমিটাকে ওইভাবে পুশ করতেছে। এবং এদের এই ধরনের লেবার ছাড়া আবার আমেরিকা চলবে না। তো আবার বাঙালি আবার ওই যে মাঠে কাজ করে না, মাঠে ফল তোলার আবার কাজ আছে, মাঠে কি বলে খামারে কাজ আছে, এগুলো আবার মেক্সিকানদের দিয়ে করায়। বাঙালি আবার একটু জাতের, আবার তারা আবার অত নিচে নামে নাই, আবার খুব উপরেও না আর কি, গুগল পর্যন্ত যায় নাই আবার। তো যেটা বলতেছিলাম যে এরাই হচ্ছে বাংলাদেশটাকে রিপ্রেজেন্ট করে আর কি, এবং এদের ভালো টাকা পয়সা হয়ে যায় একটা সময় গিয়ে, এবং পরে এরা দেশে গিয়ে রংচং একটা বাড়ি করে, এবং সবাই সেটা দেখে, হ্যাঁ, আর বলে যে অমুক তো গিয়ে ট্যাক্সি চালায় এত কিছু করলো, তোমরা পিএইচডি করে কী করলা? আসলে কথা ঠিক, পিএইচডি করে আসলে কী করলাম? হ্যাঁ, তো অনেক কথাই বলে ফেললাম, জাস্ট স্মৃতি হিসাবে রেখে দিব। আর যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে জানাবেন,
কমেন্ট করবেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানাবেন। ভবিষ্যতে আবার কোনো এক ভিডিও করে আপনাদের প্রশ্নগুলো উত্তর দিব। দোয়া করবেন আমার জন্য, আমাদের সকলের জন্য দোয়া করবেন। আমারও দোয়া থাকবে আপনাদের জন্য। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।